ভারী বর্ষণ ও উজানের ঢলে শেরপুর বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত। পানি বাড়ছে উপকূলের নদ নদীতে, বেড়িবাঁধ ধসের শঙ্কা। দুর্ভোগে সুরক্ষার বাইরে থাকা বাসিন্দারা। সিলেটে ভয়ঙ্কর রূপ নিচ্ছে হাম। ৭২ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু। সারা দেশে আজ আরো ৫ প্রাণহানি। রোগীর চাপে হাসপাতালগুলোতে তীব্র শয্যা সংকট। চট্টগ্রাম, চুয়াডাঙ্গা ও মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যায় পৃথক মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড। দ্রুত রায় কার্যকরের দাবি। স্বাগত এখন জনপদে, আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। ভারী বর্ষণ ও উজানের ঢলে আবারও বৃদ্ধি পাচ্ছে দেশের বিভিন্ন নদ নদীর পানি। পানিবন্দী হয়ে ভোগান্তিতে হাজারো মানুষ। এদিকে টানা বর্ষণে প্লাবিত হয়েছে শেরপুর বরগুনার নিম্নাঞ্চল। বেড়িবাঁধে ধসের শঙ্কায় আতঙ্কিত উপকূলবাসী। বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে মাছ শিকারও। বিস্তারিত প্রতিবেদনে। টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপদসীমার উপরে বইছে শেরপুরের চেল্লাখালী নদীর পানি। বাড়ছে ভোগাই ও মহারশী নদীর পানিও। প্লাবিত হয়েছে ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার নিম্নাঞ্চল। দ্রুত পানি বৃদ্ধির ফলে নালিতাবাড়ী উপজেলার ১০ থেকে ১২টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তীব্র স্রোতে ভেসে গেছে কয়েকটি মাছের ঘের ও সদ্য রোপণকৃত আমনের বীজতলা। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির পাশাপাশি বন্যার্ত পরিবারের জন্য চালসহ শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বাড়িঘর তলায় গেছে গা, রাস্তা রুট তলে গেছে গা, এই জ্বালাজুলা সব তলে। আজকে রাতে যে বন্যাটা আসলে আপনার মনে করেন আমরা ধানের বীজ রোপণ করছিলাম, এখন তো এই বন্যায় আপনার ধানের বীজটা বর্তমানে একদম পুরোপুরি শেষ পর্যায়ে শেষ। এই যে আমরা রাস্তায় দাঁড়ায় রয়েছি, এই রাস্তাটা ওই 2004-এও পানি এই রাস্তাটা গড়ায় নাই। এদিকে উজানের ভারী বর্ষণে নেত্রকোনা, সোমেশ্বরী সহ বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি। তবে এখনও বন্যা পরিস্থিতি ও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। টাঙ্গাইলের গোপালপুরে ধসে গেছে যমুনা নদী রক্ষাবাঁধের কিছু অংশ। এতে ঝুঁকিতে রয়েছে ভুয়াপুর তারাকান্দি সড়ক। গতকাল থেকে বন্ধ রয়েছে এই সড়কে যান চলাচল। স্থানীয়দের অভিযোগ, মাসখানেক ধরে ভাঙন শুরু হলেও ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেয়নি পাওবো। যে ব্লকগুলো দেওয়া হয়েছিল সেই ব্লকগুলো কি পরিপূর্ণ কিনা সেটা তদন্ত করা আছে কিনা সেটা জানা নেই। বর্তমানে বাস ট্রাক ভ্যান সব বন্ধ আছে। টানা বর্ষণে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় একের পর এক বেড়িবাঁধে ধস ও ফাটল দেখা দিয়েছে। শ্যামনগর ও আশাশুনি উপজেলায় প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। জোয়ারের পানির চাপ বাড়লে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় স্থানীয়রা। এদিকে অমাবস্যার জোয়ারে বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি বেড়েছে। এতে তলিয়ে আছে জেলার নিচু ও চরাঞ্চল। চরম দুর্ভোগে বেড়িবাঁধের বাইরে থাকা বাসিন্দারা। সাগর উত্তাল থাকায় মাছ ধরতে না পেরে উপকূলে ফিরে এসেছে হাজারো ট্রলার। এই পানি উঠে গেলে রাস্তা ভরে যায় পানিতে, আমরা গাড়ি চালাইতে পারি না। মানুষ কর্মজীবী যারা আছে কর্মস্থলে যাইতে পারে না। আমরা খুবই আতঙ্কের মধ্যে থাকি। সরকার আমাদের বেড়িবাঁধটা যদি একটু ভালো করিয়া বাঁধার চেষ্টা করতো। এছাড়া পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদীর পানির তোড়ে ধসে পড়েছে একটি আঞ্চলিক সড়ক। সাদ ইসলাম শামস, এখন। সারা দেশে আজ হাম ও উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। গত ৭২ ঘন্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে পুরো বিভাগ জুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোগীর চাপে সাধারণ ওয়ার্ড থেকে শুরু করে আইসিইউ সবখানেই নেই শয্যা সংকট তীব্র আকার ধারণ করেছে। সময় মতো টিকা না পাওয়াকেই এর অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে স্বাস্থ্য বিভাগ বলছে, রোগের সংক্রমণ বৃদ্ধির প্রকৃত কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। সিলেট থেকে সন্দীপন শুভর প্রতিবেদন।
প্রিয়জনের সুস্থতার আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন স্বজনরা, কিন্তু অনেক সময় সেই অপেক্ষার অবসান ঘটছে সুখের সংবাদে। হামের ভয়াবহ ছোবলে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। শুধু আইসিইউ নয়, হাসপাতালের শিশু ওয়ার্ড, সাধারণ ওয়ার্ড, এমনকি এক্স-রে বিভাগেও বাড়ছে রোগীর চাপ। প্রতিদিনই নতুন নতুন শিশু ভর্তি হচ্ছে হামের জটিল উপসর্গ নিয়ে। গত 3 দিনেই হামে আক্রান্ত হয়ে 7 জন শিশুর মৃত্যু পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। তোর ঘুরে যায়, এরপরে ওই যে শরীরে পুষাল হয় আর বাচ্চার শ্বাস প্রশ্বাস একটু বেড়ে যায়, আর অনেক কষ্ট হয়েছে বাচ্চার খুব। আমরাও অনেক ক্লান্ত হয়ে ধরে ওই হসপিটালে ডাক্তারের যে ওই চিকিৎসার কারণে আমার বাচ্চা সুস্থ আছে, আইসিইউতে আছে, 10 মাস ওনার বয়স। পয়লা শ্বাসকষ্ট আছিল, আমরা উসমানিতে আসলাম 5 দিন, আর এখন ওই গেছে কি হাম হওয়ার পরে শ্বাসকষ্ট নিমুনি বাড়ি গেছে। জ্বর ছিল, দুধ মায়ের দুধটা নিয়ে খাইতে পারছে না, এখন আগের চেয়ে মোটামুটি একটু ভালো, জ্বরও কমছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে হামের সংক্রমণ বাড়লেও এর একক কোনো কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সময়মতো টিকা না নেওয়ায় শিশুদের মধ্যেই সংক্রমণ ও জটিলতা বেশি দেখা যাচ্ছে। ব্রঙ্কোনিউমোনিয়া, হার্ট ফেইলিওর ও পুষ্টিসহ বিভিন্ন জটিলতার কারণেই অধিকাংশ শিশুর মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন তারা। মানুষজনের সচেতনতার অভাব দেখা যাচ্ছে, একই পরিবারের আক্রান্তরা বেশি আসছেন। আমাদের এখানে যে ভর্তি হওয়া রোগী দেখা যাচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে একই পরিবারের, এবং কিছু কিছু এরিয়া আছে যেখান থেকে ম্যাক্সিমাম রোগীরা আসছেন। তো আমরা আশাবাদী ছিলাম যে ভ্যাকসিনেশন প্রোগ্রামের পরে এটা কমে আসবে, রোগী ভর্তির সংখ্যা কমে আসবে, কিন্তু হঠাৎ করে বেড়ে যাওয়ায় আমরা একটা কারণ উদ্ঘাটনের জন্য আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত নেওয়ার পরিকল্পনা করেছি। বিশেষ করে শিশু বিশেষজ্ঞ যারা আছেন এবং যারা এপিডেমিওলজিস্ট আছেন ওনাদের কাছ থেকে আমরা মতামত নিয়ে সেই অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করবে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি মাসেই এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছে 22 জন, আর গত 4 মাসে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 103 জনে, যার মধ্যে 102 জনই শিশু। ভয়ঙ্কর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার, সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সন্দীপন শুভ, এখন সিলেট। দেশের 3 জেলায় শিশু ধর্ষণ ও হত্যার আলোচিত 3টি পৃথক মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি দিয়েছেন আদালত। চট্টগ্রাম, চুয়াডাঙ্গা ও মাগুরার আদালতের আলাদা রায়ে 3 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এদিকে চট্টগ্রামে আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ভুক্তভোগী পরিবারের অভিযোগ পাওয়ার পর পুলিশ সময় মতো ব্যবস্থা নিলে হয়তো শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার নিশ্চিত করতে দেশের 3টি আদালতের গুরুত্বপূর্ণ রায় এলো একই দিনে। আলোচিত 3 মামলায় দোষীদের সর্বোচ্চ শাস্তি দিয়ে আদালত জানিয়েছে, এমন অপরাধের কোনো ছাড় নেই। চট্টগ্রামের পাহাড়তলীতে 4র্থ শ্রেণীর ছাত্রী আবিদা সুলতানা আয়নিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা মামলায় একমাত্র আসামি সবজি বিক্রেতা রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায় শুধু দিলে হবে না, রায়গুলো উচ্চ আদালত পর্যন্ত কার্যকর করতে হবে যত দ্রুত সম্ভব। রায়টা কার্যকারী এবং ফাঁসি হওয়ার জন্য আমরা এটা সরকারের কাছে আপনাদের কাছে আমাদের আবেদন আকুল। আদালতের পর্যবেক্ষণ, ভুক্তভোগী পরিবারের অভিযোগ পাওয়ার পর পুলিশ সময়মতো ব্যবস্থা নিলে হয়তো শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে শিশুটির পরিবার। তবে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে। আদালত বারবার বলেছেন যে এই শিশুটার মা যখন পুলিশের কাছে গেছে তখন যদি পুলিশ ঘটনাটাকে সিরিয়াসলি নিত এবং যদি ইনস্ট্যান্টলি যদি বাচ্চাটাকে উদ্ধার করতে চেষ্টা করতো, তাহলে শিশুটাকে হয়তো জীবিতভাবে উদ্ধার করা সম্ভব হতো। সন্দেহাতীতভাবে আমরা রাষ্ট্রপক্ষে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং 302 ধারায় এই মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে আসামিকে। অন্যদিকে চুয়াডাঙ্গায় শিশু মরিয়মকে ধর্ষণ ও হত্যার দায়ে আবুল হোসেন ফটিককে মৃত্যুদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা করেছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। 2023 সালের ডিসেম্বরে ভুট্টা খেতে নিয়ে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। ইটভাটার সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে 31 জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। একই দিনে মাগুরায় 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী রাজিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় প্রতিবেশী হাসান শেখকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। 2022 সালে নিখোঁজ হওয়ার একদিন পর নদী থেকে রাজিয়ার মরদেহ উদ্ধার হয়। তদন্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।
একই দিনে 3 জেলার আদালতের রায়ে শিশুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস অপরাধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়ায় বিচার প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরলেও দ্রুত রায় কার্যকরের দাবি সবচেয়ে জোরালোভাবে উঠে এসেছে। শামসুল আরেফিন, এখন। যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে জামালপুরে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ভুক্তভোগীর পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দীর্ঘ 14 বছর বিচারিক প্রক্রিয়া শেষে দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। মামলার তথ্য অনুযায়ী 2012 সালে বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্ত্রীর উপর নির্যাতন চালাতেন হাফিজুল হক। ওই বছরের 4 সেপ্টেম্বর জামালপুরের বকশীগঞ্জে নিজ বাড়িতে শ্বাসরোধ করে স্ত্রী হনুফা আক্তারকে হত্যা করেন হাফিজুল। এই ঘটনায় নিহতের মা আমিনা বেগম বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় 7 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামি হাফিজুল হককে মৃত্যুদণ্ডের পাশাপাশি 5 লাখ টাকা জরিমানার রায় দেন। সাতক্ষীরা সদর উপজেলার একটি মৎস্য ঘের থেকে স্থানীয় এক জামায়াত নেতার গাড়ি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার মাগুরা কৈখালী বিল এলাকার একটি ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমন স্থানীয় লাবসা ইউনিয়ন জামায়াতের কর্মী ছিলেন এবং সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর মাইক্রোবাসের চালক হিসেবে দায়িত্ব পালন করতেন। পুলিশ জানায় সকালে মাগুরা দায়পাড়া গ্রামের কিসমত আলী তার মৎস্য ঘেরের টং ঘরের বৈদ্যুতিক বাতি বন্ধ করতে গিয়ে এক যুবকের মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে লোহার কাটার 2টি ব্লেড, সিমবিহীন একটি বাটন মোবাইল ফোন এবং পল্লী বিদ্যুতের 33,000 ভোল্ট লাইন কাটার একটি তার উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুরে ভবনে ভাঙার কাজে করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি পুরাতন ভবন ভাঙার কাজ করছিলেন ইয়ানুর সহ কয়েকজন শ্রমিক। ভবন ভাঙার এক পর্যায়ে অসাবধানতাবশত ইয়ানুরের হাতে থাকা একটি রড পাশে থাকা বিদ্যুতের মেইন লাইনের তারের সংস্পর্শে আসে। এতে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রাজশাহী শহরের সরকারি বিভিন্ন দপ্তরের বহু কোয়ার্টার ও কলোনির বহুতল ভবন বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কোথাও দেয়ালে ফাটল, কোথাও খসে পড়ছে ছাদের পলেস্তারা, জানালা দরজা ভাঙা, চারপাশে আগাছা। সরকারি বাসা হলেও বেশি ভাড়া বা অন্যান্য সুবিধার অভাবে থাকছেন না কর্মকর্তা কর্মচারীরা। ফলে কোটি কোটি টাকার সরকারি সম্পদ অযত্নে নষ্ট হচ্ছে। এসব ভবন নিয়ে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে গণপূর্ত বিভাগ। সজীব আহমেদের ছবিতে মারুফ হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গাছগাছালিতে আচ্ছন্ন, মনে হবে ভৌতিক কোনো মুভিতে দেখা পরিত্যক্ত ভবন, কিন্তু এগুলো মূলত একসময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্মিত আবাসিক ভবন। সময়ের সঙ্গে সঙ্গে সে ভবনের অনেকগুলো এখন পরিত্যক্ত। কোথাও দেয়ালের ফাটল, কোথাও খসে পড়ছে ছাদের পলেস্তারা, জানালা দরজা ভাঙা, চারপাশে আগাছার দখল। নগরের অপর প্রান্ত টিবি পুকুর। এখানে ভবন ফাঁকা নেই। ঝুঁকিপূর্ণ ঘোষণা করা ভবনের কিছু অংশে এখনো বসবাস করছেন অনেক পরিবার। জীবনে ঝুঁকি জেনেও বিকল্প আবাসনের অভাবে আর খরচ কমাতে সেখানে বসবাস করছেন তারা। উপায় তো নাই, এখন মরিয়ার বাঁচি আর নিচে থাকতে হবে। ঝুঁকি নিয়ে থাকতে উপায় আছে, বুঝতে তো পারছেন। মানে আপনার খুব রিস্ক থাকে। পাশনে যে বিল্ডিং আছে সব ভাঙচুর, আমি দেখলাম ভিতরে দিকে, উপরে সব চটা লেগে গেছে। দেখেও ভয় লাগে, রিস্ক। একটু ঝড় বৃষ্টি হলে সব বাসার লোকজন এসে বাইরে দাঁড়ায়, তারপরে আবার পরে উঠে এরা জোর অবস্থায় আছে, সরকারি চাকরিজীবী, তবে এরা জোর করেই এখানে থাকে। আবার তুলনামূলক ভালো অবস্থার কিছু সরকারি ভবন দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। এসব সরকারি বাসার ভাড়া তুলনামূলক বেশি। অবস্থানগত অসুবিধার কারণে অনেক কর্মকর্তা কর্মচারী সেখানে উঠতে আগ্রহ দেখান না। সে কারণেও পড়ে নষ্ট হচ্ছে সরকারি এসব সম্পদ। প্রায় 8 বছর ধরে আমি দেখে আসছি, পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এখানে মানুষজন তেমনভাবে থাকে না। এখানে নেশাখোরের আড্ডা হয়ে গেছে।
যেসব ভবন সংস্কারের উপযোগী সেগুলো মেরামত করা হবে, আর যেগুলো ব্যবহারের অনুপযোগী সেগুলো অপসারণ করে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন নতুন আবাসন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান গণপূর্ত বিভাগের এই কর্মকর্তা। হেলেনাবাদ এবং মহিবাদন দুইটা কলোনির জন্য অলরেডি আমরা প্রস্তাব পাঠিয়েছি, যেখানে আধুনিক বিল্ডিং ভবন হোক, হাই রাইজ বিল্ডিং হোক, যাতে আমাদের রাজশাহী যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন ওখানে বসবাস করতে পারে, তারা যেন এই সুযোগ সুবিধাটা পায়। আমরা প্রজেক্ট হাতে নেওয়ার জন্য যা যা করণীয় আমাদের তরফ থেকে আমরা আগিয়ে রেখেছি। এখন আমরা যদি গ্রিন সিগন্যাল পাই বা পরবর্তী ধাপে আমরা যাবো আর কি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সরকারি এই ভবনগুলোয় সময়ের সাথে সেবার মান এবং মূল্যের সমঝোতা বজায় রাখলে বাড়বে সরকারি এই আবাসিক কলোনিগুলোর ব্যবহার। সেই সঙ্গে সরকারি কোষাগারে যুক্ত হবে বিপুল পরিমাণ অর্থ। মারুফ হাসান, এখন, রাজশাহী। চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন স্থানীয়রা। দুপুরে মানববন্ধনের পাশাপাশি সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নতুন উপজেলা গঠনের আগে যে গণশুনানি হয়েছিল সেখানে জনগণের দাবি অনুযায়ী প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছিল। তবে সেই সুপারিশ আমলে না নিয়ে দুর্নীতিগ্রস্ত কিছু আমলার কারসাজিতে ভূজপুরে সদর দপ্তর স্থাপন করা হয় বলে দাবি করেন তারা। এটিকে উত্তর ফটিকছড়িবাসীর সাথে প্রতারণা বলে অভিহিত করেন বক্তারা। বলেন, গত 2 সপ্তাহের বেশি সময় ধরে যখন উত্তর ফটিকছড়ির বাসিন্দারা আন্দোলন করছেন, তখন নতুন নিয়োগপ্রাপ্ত ইউএনও ভূজপুরে অফিস শুরুর তোড়জোড় করেছেন। এ সময় দাবি আদায় না হলে ধারাবাহিক কর্মসূচি চলবে বলেও জানান তারা। 2 দফা মেয়াদ শেষ হলেও এখনও শেষ হয়নি ঢাকা শরীয়তপুর 4 লেন সড়ক প্রকল্পের নির্মাণ কাজ। প্রকল্পের 2টি প্যাকেজের কোথাও শ্রমিক নেই যন্ত্রপাতি। জমি অধিগ্রহণ জটিলতার কারণে 3য় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে সড়ক ও জনপথ বিভাগ। তবে কবে শেষ হবে কাজ তা বলতে পারছেন না কেউই। সজীব খানের ছবিতে কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। ঢাকা শরীয়তপুর নির্মাণাধীন 4 লেন সড়ক প্রকল্প জুড়ে খানাখন্দ আর সরু সড়কে ধীর গতিতে হেলে দুলে চলছে যানবাহন। বর্ষা এলে দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। কাদা পানিতে একাকার হয় সড়ক। সেই সড়কেই ঝুঁকি নিয়ে কচ্ছপ গতিতে যানবাহনের ছুটে চলা। 30 জুন শেষ হয়েছে প্রকল্পের 2য় দফা মেয়াদ। 2টি প্যাকেজের কাজ কার্যত বন্ধ। নেই শ্রমিক, নেই ভারী যন্ত্রপাতি কিংবা ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো দৃশ্যমান কার্যক্রম। বাকি একটি প্যাকেজের কাজ চলছে ঢিলে তালে। প্রতিনিয়ত বাড়ছে ঝুঁকি, নষ্ট হচ্ছে সময়, ঘটছে দুর্ঘটনা। যাতায়াতে চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা। ফুল যাত্রী নেয়া এই গাড়ি পোল্টি খায়, উল্টে যায়, গাড়ির সমস্যা, যাত্রীদের সমস্যা, এই ভোগান্তি আমাদের কখন শেষ হবে বলেন? জায়গায় জায়গায় কাজ করছে, 1 কিলো 1.5 কিলো হয়তো বা ভালো করছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় মনে করেন যে ভাঙা। রাস্তাঘাটে যদি পানি জমে জায়গা, গাড়ির তলায় জায়গা, গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে যায়, গাড়ির বডি নষ্ট হয়ে যায় জং দইরা। এই রাস্তার কারণে প্রত্যেকটা গাড়ি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। ব্রেকের সমস্যা হচ্ছে, আপনার সাসপেনশনের সমস্যা হচ্ছে, ব্রেকের সমস্ত কিছু। শুধু সড়ক নয়, কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন কাজিরহাট সেতুর নির্মাণ কাজও বন্ধ। 5 মাস ধরে নেই কোনো কর্মযজ্ঞ। অলস পড়ে আছে নির্মাণাধীন সেতুটি। 6 বছর আগে শুরু হওয়া সেতুর ঠিকাদারেরও কোনো হদিস নেই। এই ব্রিজটা 2000 সালে কাজ শুরু হয়েছে, এই পর্যন্ত কাজ হয় নাই। 40% কাজ শেষ হয়েছে এবং 60% কাজ বাকি রয়েছে। বর্তমানে 3 মাস ধরে কোনো কাজই চলে না। জমি বুঝে না পাওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পারেনি বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিনিধির। আর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর আশ্বাস, বর্ধিত মেয়াদেই শেষ হবে নির্মাণ কাজ। এটা তো ডিসি অফিসের কাজ, এটা তো আসলে আমরা বুঝবো না। আমাদেরকে রোড অফিস জায়গা বুঝিয়ে দিবে, আমরা কাজ করতে পারবো। ঠিকাদার যে সে কিছু জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা তাকে এর মধ্যে চিঠি দিয়েছি যে সে যদি দ্রুত গতিতে কাজ শুরু না করে খুব দ্রুত, তাহলে তাকে কন্ট্রাক্টটা বাতিল করে নতুনভাবে আমরা এগোবো। 6 বছর ধরে ঝুলে থাকা প্রকল্পটির জমি অধিগ্রহণ জটিলতার কথা স্বীকার করে শিগগিরই সমস্যা কেটে যাবে বলে আশ্বাস জেলা প্রশাসকের। ল্যান্ড অ্যাকুইজিশন আসলে এটা খুব দ্রুত গতিতে সম্পন্ন কোনো কাজ না। আসলে এখানে আপনার সময় লাগে, নেচারটা এরকম যে আপনার কিছুদিন সময় তো লাগে।
3টি প্যাকেজে ঢাকা শরীয়তপুর 27 কিলোমিটার সড়ক নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 1,682 কোটি টাকা। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। এর মধ্যে দিয়ে শেষ করছে এখন জনপদে। তোমরা এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখা যাচ্ছে facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv-তে।